ফুলের শুভেচ্ছা দিয়ে লাইভ অনলাইন ফেসবুক ইউটিউব শিক্ষার্থীদের ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ভালো আছো, ভালো থাকাই আমার কামনা। বিষয় ফিনান্স ব্যাংকিং বীমা প্রথম পত্র, তারিখ 8-10-2020। পাঠ পরিচিতি, অধ্যায়নের সূচনা, অধ্যায় প্রথম, পাঠ শিরোনাম, অধ্যায়নের সংজ্ঞা, এর ক্রমবিকাশ, প্রকৃতি ও শ্রেণীবিভাগ। পাঠ উপস্থাপক আমি বিষ্ণুপদ দে, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নবাগত, তোমাদের জন্য এই বিষয়টি নূতন, তবে নবম দশম শ্রেণীতে অধ্যয়ন একটি বিষয় রয়েছিল, সেখানে কিছু বিষয় তোমরা জানতে পেরেছ। আজকে পাঠের শিকনফল 1 নম্বর, অধ্যয়ন সম্পর্কে বিভিন্ন ইমেজ ও মতামত জানতে ও বুঝতে পারবো। 2 নম্বর, অধ্যয়নের ক্রমবিকাশ সম্পর্কে জানতে সক্ষম হব। 3 নম্বর, অধ্যয়নের প্রকৃতি শনাক্ত করতে পারবো। 4 নম্বর, অধ্যয়নের শ্রেণীবিভাগ করতে ও বুঝতে সক্ষম হব। 5 নম্বর, অধ্যয়ন সংক্রান্ত জ্ঞান ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেহেতু নতুন, তোমরা এক্ষেত্রে একটি বই সংগ্রহ করে নিতে পারো, তবে আমরা পরের ক্লাসে বইয়ের লেখক এবং বই সম্পর্কে তোমাদের দিক নির্দেশনা দেব। আমরা অধ্যয়নের কয়েকটি ইমেজ পর্যবেক্ষণ করব, সাথে সাথে কিছু পড়ালেখা করব। এখানে একটা শব্দ লেখা আছে ফিনান্স, FINANC, ফিনান্স। ফিনান্স শব্দের অর্থ হলো অর্থ সংস্থান, অর্থায়ন। এটি একটি ল্যাটিন শব্দ ফিনিশ থেকে এসেছে। ফিনান্সের আবিধানিক অর্থ হলো অর্থ সংস্থান করা। তো আমরা সাধারণভাবে অর্থ সংগ্রহকে অর্থ সংস্থান বলি, কিন্তু আসলে অর্থ সংস্থান আরো ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। অর্থ সংস্থান বলতে অর্থ সংগ্রহ, অর্থের উৎস চিহ্নিতকরণ, ওই উৎস থেকে অর্থ সংগ্রহ, অর্থের ব্যবহার, অর্থের বিনিয়োগ, অর্থের সংরক্ষণ, সর্বোপরি অর্থের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণকে অর্থায়ন বলে। তো অর্থায়ন এখানে ইংরেজিতে একটি কথা আছে, ফিনান্স ইজ দ্য অ্যাক্ট অফ প্রোভাইডিং দ্য মিনস অফ পেমেন্ট। অর্থাৎ পরিশোধ করার যে উপায়, সেটাই অর্থসংস্থান বলা হচ্ছে, একটা কাজ। বিজলে ব্রিংহাম 2000 সালে অর্থায়নের একটি সংজ্ঞা দিয়েছিলেন। তারা দুজনেই বলেছিলেন, ফিনান্স কনসিস্টস অফ 3 ইন্টাররিলেটেড এরিয়াস। নাম্বার 1, financial market and institutions. Number 2, investments. And number 3, managerial finance. অর্থাৎ
আর্থিক বাজার ও প্রতিষ্ঠান, বিনিয়োগ এবং ব্যবস্থাপকীয় অর্থায়ন, এই তিনটি বিষয় নিয়েই অর্থায়ন তারা বলেছিলেন। তো আমরা অর্থায়ন বলতে বলবো অর্থের পরিকল্পনা, সংস্থান, সংরক্ষণ, ব্যবহার এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় কার্যাবলীকে বলা হয় অর্থায়ন। তো আমরা আরো ইমেজ দেখি। এখানে একটা ইমেজ, একই কথা লেখা ফিনান্স এবং কিছু কম্পিউটারের বাটন দেখা যাচ্ছে, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা কিভাবে অর্থায়ন সম্পর্কে এই ইমেজটা দেখেও কিছু কিছু ধারণা লাভ করতে পারি। এখানে একটা রাষ্ট্রীয় ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে, ডিপার্টমেন্ট অফ ফিনান্স ফিলিপাইন্স। তো বিভিন্ন দেশে দেশে বিভিন্ন রাষ্ট্রীয়ভাবে ডিপার্টমেন্ট সৃষ্টি হয়েছে, তোমরা জানো, আর না জানলে এখনই জানো যে এটা আগে কোনো অর্থায়ন বলতে কোনো বিষয় ছিল না। এটা ব্যষ্টিক অর্থনীতির একটি শাখা হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু এটা কালক্রমে অর্থায়ন এখন একটা সত্তা নিয়ে প্রতিষ্ঠিত একটি বিষয় যেমন, এবং এটি একটি এমন কাজ, এটার পেশাদারি অনেক ব্যক্তিত্ব এবং এটা পেশাগত দিকেও গুরুত্ব বহন করছে। ফিনান্স, এখানেও কথাটি লেখা, কিন্তু চিত্রটি দেখে বোঝা যাচ্ছে ফিনান্স কিভাবে আস্তে আস্তে উপরের দিকে তার উন্নয়ন হয়েছে। আজকে ফিনান্স শুরু করতে হয়েছে, আর শেষ কোথায় কেউ এটা হয়তো অনুমানও করতে পারবে না। আমরা আরেকটা ইমেজ দেখতেছি, সেখানে লেখা আছে ফিনান্স ডিপার্টমেন্ট। তো আমরাও তো পড়াই, কিন্তু আমাদেরও একটা ফিনান্স বিভাগ রয়েছে। আমরা 3 জন ফিনান্স পড়াই। তো আজকে তোমাদের ফিনান্সের মনে হয় প্রথম ক্লাস হিসেবে আমি নিচ্ছি। আরো 2 জন স্যারে নেবেন, ফিনান্সের স্যার রয়েছেন। তো আমাদের মনে করো এটা একটা ডিপার্টমেন্ট, কিন্তু এখানেও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানেও এই ধরনের ফিনান্স ডিপার্টমেন্ট থাকে। এখানেও একটা ফিনান্স ডিপার্টমেন্টের ছবি রয়েছে। এখানে 6 জন রয়েছেন এবং একজন দিক নির্দেশনা দিচ্ছেন, এবং ফিনান্সের গ্রোথ, উন্নয়ন বা ক্রমবিকাশ কিভাবে এটা উপরের দিকে চলে এসেছে নিচের থেকে, এবং এটার অবনতি উন্নতি এখানে এই চিত্রের মাধ্যমে প্রদর্শিত হয়েছে। দেখো, অর্থায়নের ক্রমবিকাশ, অর্থাৎ অর্থায়ন বর্তমান পর্যায়ে পর্যন্ত কিভাবে আসলো তার পূর্বাবর ইতিহাস আমরা জানব। 1890 সাল থেকে 1990 সাল পর্যন্ত এখানে প্রায় 100 বছর এর মধ্যে অর্থায়নটি কিভাবে বর্তমান পর্যায়ে এসেছে তার বিষয়টা এখানে আছে। 1890 থেকে 1900 সাল পর্যন্ত অর্থায়ন 3টি বিষয়ের সাথে জড়িত ছিল। একটি হলো একত্রীকরণ, একটি হলো পুনর্গঠন, আর একটি হলো কর্পোরেশন। তো এটা একটি পৃথক শাস্ত্র হিসেবে 1890 সালে আত্মপ্রকাশ হয়। এর পূর্বে অর্থসংস্থান অর্থনীতির একটি অংশ হিসেবে দেখা হতো।
প্রাথমিক পর্যায়ে অর্থসংস্থানের বিষয়বস্তু বিনিয়োগ, ব্যাংকিং, প্রতিষ্ঠানের একত্রীকরণ, পুনর্গঠন এবং কর্পোরেশনের ঋণপত্র ইত্যাদি বিষয়ের আলোচনার মধ্যে ছিল। বর্তমানে অর্থসংস্থান বিষয়টি আরো উন্নততর হয়েছে। এটা হলো সনাতনী একটি ধারণা। 1897 সালে এল গ্রিন কর্পোরেশন ফিনান্স নামে একটি গ্রন্থ লিখেন। এই গ্রন্থের মাধ্যমে প্রথম গ্রন্থ এবং এটি সনাতনী পদ্ধতিতে রচিত। এই অর্থসংস্থান বিষয়টি ছিল মোটামুটি তখন বর্ণনামূলক, কিন্তু এটা আস্তে আস্তে এখন এটা প্র্যাকটিক্যাল হয়েছে। তোমরা দেখবে অর্থসংস্থানে বেশ কিছু অঙ্ক করতে হবে। এটা 50% বা 60% থিওরি হলে 40% অঙ্ক, অথবা 50% অঙ্ক 50% থিওরি হিসেবে আছে। তো দেখো 1900 থেকে 1910 সালে বিনিয়োগকারীদের অর্থ স্বার্থ সংরক্ষণে এ অর্থায়ন আস্তে আস্তে ক্রিয়াশীল হয়। 1900 খ্রিস্টাব্দে ব্যবসা প্রতিষ্ঠান সামগ্রিকভাবে তহবিল কিভাবে সংগ্রহ করবে তার একটি সমস্যায় পড়ে। তোমরা জানো 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত তো সেক্ষেত্রে পরের অধ্যায়নে দেখা যাবে যে বিশ্ব একটা মন্দা ছিল। তখন প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছিল, কিন্তু 1900 থেকে 1910 সালে তখন অর্থায়নের ক্ষেত্রে তারা বিভিন্ন বিনিয়োগকারীদের থেকে অর্থ সংস্থান করে কিভাবে প্রতিষ্ঠান পরিচালনা করা যায় সে বিষয়ে তারা চিন্তা ভাবনা করছিলেন। তো এই ক্ষেত্রে এই সময় বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে তারা আর্থিক বিবরণী বছর শেষে বা একটা সময় শেষে আর্থিক বিবরণী প্রকাশ করতে শুরু করে। এরপরের দশক হলো 1910 থেকে 1920। সেক্ষেত্রে প্রযুক্তির উন্নয়ন ও শিল্পের বিকাশ হয়। এই দশকেই শিল্প বিপ্লব হয়। তো একসময় মানুষ কুটির শিল্পে উৎপাদন করত, তারপরে যান্ত্রিক ক্রমবিকাশের পরে একটা বৃহদায়তন প্রতিষ্ঠান গঠিত হয় এবং সেক্ষেত্রে অর্থায়ন তার সাথে সাথে কাজ করে থাকে। উনিশশো সালে প্রযুক্তিগত আবিষ্কার এবং হেনরি ফোর্ডের সফলতা এখানে উদ্দীপনা সৃষ্টি হয়। এ সময় শিল্প গড়ে ওঠে এবং ব্যাপক উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো মুনাফা অর্জন করতে শুরু করে। 1920 সালে আর্থার এস ডিউইং কর্তৃক ফিনান্সিয়াল পলিসি অফ কর্পোরেশন শীর্ষক একটি মূল্যবান পাণ্ডিত্যপূর্ণ গ্রন্থ রচিত হয়। এই বইটি প্রকাশের অর্থসংস্থানের ধারণাকে অত্যন্ত সমৃদ্ধ করে। এরপরে দশক হলো 1920 এবং 1930। 1920 থেকে 30 এখানে বাহ্যিক অর্থায়নের উপর গুরুত্ব হয়। এক্ষেত্রে এটি একটি আধুনিক ধারণা, বাইরে থেকে অর্থসংস্থান। ইএস মিট আর্থার এস ডিউইং এবং এইচ লায়ন এর মতে
ব্যক্তিগত দক্ষতার সাথে মূলধনীকরণ, সমস্যা বিশ্লেষণ, মূলধন কাঠামো নির্ধারণ, উদ্যোগ গ্রহণ, আর্থিক ঝুঁকির প্রকৃতি ও কাঠামো ইত্যাদি বিশ্লেষণ করে অর্থসংস্থানের আধুনিক মতবাদকে অর্থসংস্থান হিসেবে একটা নতুন মতবাদ হিসেবে পরিচিতি দেয়। তাহলে এক্ষেত্রে বাহ্যিক অর্থায়নের উপর গুরুত্ব এই সময়কালে হয়ে থাকে। 1930 থেকে 1940, 1930 থেকে 1940 এক্ষেত্রে 1939 থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ কাল। এ সময় পৃথিবীতে মহামন্দার সৃষ্টি হয়। 1930 সাল 29 সালে গ্রেট ডিপ্রেশন হয় এবং সারা বিশ্ব জুড়ে অর্থনৈতিক অনেক মানুষের অর্থনৈতিকভাবে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। তখন মানুষ অনেক না খেয়েও দিনাতিপাত করতে দেখা যায়। তাহলে এই সময় শেয়ারের দরপতন হয়, কোম্পানিগুলোর শেয়ার মূল্য অস্বাভাবিকভাবে হ্রাস পায়। 1929 থেকে 33-এ জাতীয় বেকারত্বের হার ছিল 3.2 থেকে 25%, 3.2 থেকে 25%-এ উন্নীত হয় 1929 থেকে 1933 সাল পর্যন্ত। এর পরবর্তীতে বিশ্বযুদ্ধ হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিভিন্ন দেশে দেশে অর্থনীতি পুনর্গঠন গঠিত হতে শুরু করলো। তখন প্রতিষ্ঠানের জন্য অর্থায়ন করা দুরূহ হয়ে ওঠে। এই অবস্থায় মূলধন কাঠামোর সিদ্ধান্ত ঋণকে অর্থসংস্থানের প্রধান উপাদান হিসেবে বিবেচনা করা হয়। তখন ঋণ করে ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে ধ্যান ধারণা আসে এবং ঋণ পরিশোধের ক্ষমতা তারল্য সমস্যা আরো বৃদ্ধি পায়। এই সমস্যা অর্থসংস্থানের পঠন পাঠন ও বাস্তবে সুষ্ঠু প্রয়োগে আরো গুরুত্বপূর্ণ করে তোলে। যে অর্থসংস্থান যে একটি ভিন্ন বিষয় হিসেবে পড়তে হবে, এই সমস্যার কারণে তখন এটা অনুভূত হয়। তারপরের দশক হলো এটা রূপান্তর পর্ব। এই পর্যন্ত হলো প্রাচীন বা প্রথা নির্ভর পর্ব। রূপান্তর পর্বে 1940 থেকে 50 এই দশকে মূলধন বাজেটিং একটি বিষয় আসে, অর্থাৎ অর্থ সংগ্রহ করে কিভাবে তা দীর্ঘমেয়াদী খাতে বিনিয়োগ করা যাবে এবং কোন খাতটি লাভবান হবে সে বিষয়টি এখানে গুরুত্ব উঠে আসে এবং পরে এই মূলধন বাজেটিং বিষয়টি উপর অর্থসংস্থানটি আস্তে আস্তে এখানে তার আরো শাখা প্রশাখা বৃদ্ধি পেতে থাকে। 1950 দশকের মধ্যকার মূলধন বাজেটিং ও অন্যান্য সম্বন্ধযুক্ত বিষয়ক ব্যবসায়ে অর্থসংস্থানকে পুরোপুরিভাবে ত্বরান্বিত করে। এরপরে বিষয়টি হলো উন্নয়ন পর্ব। এখানে 3টি ধাপ রয়েছে। প্রথমটি 1950 থেকে 60 বিশ্লেষণাত্মক পদ্ধতির ব্যবহার। এই দশকে অর্থসংস্থানের উন্নয়ন সাধিত হয়। এখানে রিস্ক অ্যানালাইসিস একটা বিষয়, যে ঝুঁকি বিশ্লেষণ এই সময়ে এটা অন্য একটা পরিসংখ্যানের একটি বিষয় এটাতে যুক্ত হয়। তারপরে এই ক্ষেত্রে মূলধন কাঠামো অর্থাৎ ব্যক্তিগত
শেয়ার হোল্ডারদের অর্থায়ন, ঋণ করে অর্থায়ন অথবা ঋণ সঞ্চিতি, সঞ্চিতি থেকে অর্থায়ন, যে কিভাবে কোন কোন খাত থেকে অর্থায়ন হবে বা অর্থায়নের খাত সমূহ এখানে সৃষ্টি হয়, এবং লভ্যাংশ কতটুকু বণ্টিত হবে, কতটুকু নিজের কাছে থাকবে অর্থাৎ প্রতিষ্ঠানে থাকবে, সে বিষয়ে সিদ্ধান্ত এখানে এই দশকে হয়। আর্থিক কর্মকাণ্ড বিশ্লেষণের অনেক পদ্ধতি এবং কলাকৌশল এই সময় উদ্ভাবন হয়। এরপরে 1960 থেকে 70 দশকে প্রতিষ্ঠানের মূল্য সর্বোচ্চকরণ। প্রতিষ্ঠানের দুটি উদ্দেশ্য ছিল, একটি হলো মুনাফা সর্বোচ্চকরণ, আর একটা হলো সম্পদ সর্বাধিকরণ। তো এক্ষেত্রে সম্পদ সর্বাধিকরণ অর্থাৎ প্রতিষ্ঠানের মূল্য সর্বোচ্চকরণের উপর গুরুত্ব আসে। 1952 সালে মার্কুইস অ্যান্ড পোর্টফোলিও তত্ত্বটি প্রথম পোর্টফোলিও তত্ত্বটি উদ্ভাবন করেন। 1970 দশকে ব্ল্যাক সোলস আর্থিক মূল্যায়নের জন্য অপশন মডেল উদ্ভাবন করেন। 1980 দশকে ব্যবসা প্রতিষ্ঠানের মূল্যায়ন বৃদ্ধি সংক্রান্ত ব্যাপক অগ্রগতি সাধিত হয়। এরপরে এই ক্ষেত্রে সংখ্যাত্মক বিশ্লেষণের প্রয়োগ হয় এই দশকে। 1980 দশকে মূলধনের সুদক্ষ বন্টন, ব্যবসা সম্প্রসারণ ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় টিকে থাকার জন্য অর্থায়নের সনাতন দায়িত্ব পরিবর্তন করে নতুন রূপে অর্থায়ন আবির্ভূত হয়। এই সময় প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পের মধ্যে মূলধনের সুদক্ষ বন্টন ও প্রকল্প হতে অর্জিত আয়ের বিচার বিশ্লেষণ শুরু হয়। এরপরে আধুনিক পর্ব 1990 দশকে বিশ্ব বাণিজ্য সংস্থার আত্মপ্রকাশ। বিশ্ব বাণিজ্য সংস্থা, ইংরেজি হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তখন আত্মপ্রকাশ করে। বিশ্বব্যাপী আমদানি রপ্তানির প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায়। অর্থায়ন এই সময় আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি লাভ করে। একদিকে অর্থায়নের বিনিয়োগ সিদ্ধান্তে পৃথিবীর কোথাও কোন পণ্য প্রস্তুত করা হয় এবং কোথায় কোন পণ্য বিক্রি করলে লাভজনক হবে সে বিষয়ে বিবেচনা করা হয়। অন্যদিকে বিশ্বের কোনো মূলধনী বাজার কি প্রকৃতির, কোথা থেকে তহবিল সংগ্রহ করা লাভজনক, তাও অর্থসংস্থানের বিষয়বস্তুতে পরিণত হয়। এভাবে অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের সাথে সঙ্গতি রেখে অর্থসংস্থান বিষয়টির আওতা পরিবর্তিত হতে চলে এবং অর্থসংস্থান বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করতে থাকে। এটা হলো অর্থায়নের ক্রমবিকাশের পূর্বাবর ইতিহাস। তবে অর্থায়ন একটি গতিশীল সাবজেক্ট বিষয়। অর্থায়ন একটি এখন একটা অর্থায়নের ব্যবস্থাপকীয় দিক এবং ব্যবস্থাপকীয় সমাজ সৃষ্টির ক্ষেত্রে এটা অনন্য ভূমিকা পালন করছে। আমরা দেখব এখন ইংরেজি একটি ইমেজ, নেচার অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, অর্থাৎ নেচার অফ ফিনান্স আছে আমাদের পাঠ্য। তো এটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের বিষয়গুলো, এটার সাথে সেখানে যে প্রকৃতিগুলো, সেই প্রকৃতিগুলো সাথে মিল থাকাতে আমি ইমেজটা দিলাম। এস্টিমেটস ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, অর্থাৎ কি পরিমাণ মূলধন লাগবে তা হিসাবকরণ, সেটা এখানে ঠিক করা। ডিটারমাইন্স ক্যাপিটাল স্ট্রাকচার, মূলধন কাঠামো নির্ধারণ করা, অর্থাৎ মূলধন কাঠামোতে প্রাতিষ্ঠানিক মূলধন বা শেয়ার হোল্ডারদের মূলধন কত, ঋণ কত এবং অবন্টিত মুনাফা বা বিভিন্ন রকমের সঞ্চিতি কত থাকবে, সেটা প্রতিষ্ঠানের মূলধন কাঠামো বলা হয় এবং তার অনুপাত কত হবে তা নির্ধারণ করা। সিলেক্ট সোর্স অফ ফান্ড, কোত্থেকে কোন উৎস থেকে অর্থায়ন করা হবে, যে বাহ্যিক উৎস না
অভ্যন্তরীণ উৎস। সিলেক্ট ইনভেস্টমেন্ট প্যাটার্ন, বিনিয়োগের যে প্যাটার্নটা নির্ধারণ করা। বিনিয়োগ বিশেষ করে মূলধন বাজেটিং করে কোন ক্ষেত্রে বিনিয়োগ করা লাভজনক হবে সেটা নির্ধারণ করা। ম্যানেজেস ক্যাশ, যে একটা দৈনন্দিন পরিচালনার জন্য যে অর্থের নগদ অর্থের প্রয়োজন হয় সে অর্থটুকু কতটুকু তা ঠিক করা। এডুকেট ইউজ অফ সারপ্লাস, পর্যাপ্ত যে উদ্বৃত্ত ব্যবহার, এখানে কি পরিমাণ উদ্বৃত্ত রাখা হবে বা সৃষ্টি করা হবে, তার ব্যবহার করা হবে সে বিষয়ে দিক নির্দেশনা। ইমপ্লিমেন্ট ফিনান্সিয়াল কন্ট্রোল, আর্থিক নিয়ন্ত্রণ এর প্রয়োগ করা। তাহলে এগুলো হলো অর্থায়নের স্বরূপ বা প্রকৃতি। নেচার অফ পাবলিক ফিনান্স আরেকটি বিষয় রয়েছে, যে পাবলিক ফিনান্স মানে বিশেষ করে সরকারি অর্থায়নের প্রকৃতিটা কেমন। এখানে ইংরেজিতে বলা আছে, পাবলিক ফিনান্স ইজ এ সায়েন্স। সায়েন্স ইজ দ্য সিস্টেমেটিক স্টাডি অফ এনি সাবজেক্ট হুইচ studies causal relationship, causal relationship between facts. Public finance is a systematic study relating to revenue and expenditure of government. It also studies an causal relationship between facts relating to revenue expenditure of the government. অর্থাৎ এখানে এটাকে বলা হচ্ছে একটি বিজ্ঞান, এবং এটি বিশেষ করে কিভাবে রাজস্ব ব্যয় করা হবে এবং রাজস্ব আয় করা হবে, আয় ব্যয়ের সাথে এটা সম্পর্কযুক্ত। পাবলিক ফিনান্স ইজ এন আর্ট, এটা একটা কলাও বিশেষ। আর্ট ইজ দ্য অ্যাপ্লিকেশন নলেজ ফর অ্যাচিভিং ডেফিনিট অবজেক্টিভ। fiscal policy, which is an important instrument of public finance, makes use of knowledge of government revenue and expenditure. অর্থাৎ কিভাবে সরকারি আয় এবং ব্যয় করা হবে সে তার একটি এবং তার একটা কলা, এখানে কলা বলা হচ্ছে, এটা আর্ট বলা হচ্ছে, কিভাবে করা হবে। এবং একটা আর্থিক বছরে আর্থিক বা রাজস্ব নীতিতে এটা খুব গুরুত্বপূর্ণ। ইন শর্ট, পাবলিক ফিনান্স ইজ বোথ সায়েন্স অ্যান্ড আর্ট। তাহলে অর্থায়নের স্বরূপ আমরা সম্পর্কে আমরা কি বলতে পারি? আর্থিক কার্যাবলীর বৈশিষ্ট্য ও গুণাবলী হচ্ছে অর্থায়নের স্বরূপ। বিনিয়োগের খাত যথা স্থায়ী ও চলতি সম্পদ খাতের বিনিয়োগের উপর গুরুত্ব প্রদান। অর্থায়নের উৎস হলো আভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস চিহ্নিতকরণ। অভ্যন্তরের খাতগুলো হলো অবন্টিত মুনাফা, উদ্যোক্তাদের মূলধন, অবচয় সঞ্চিতি সহ বিভিন্ন সঞ্চিতি সমূহ। অভ্যন্তরভাগের খাতকে সরকারের শুল্ক নীতি, মুনাফার পরিমাণ, মুনাফা স্থিতিশীলতা ও প্রচলিত নিয়ম কানুন প্রভাবিত করে। বাহ্যিক উৎস হলো ব্যাংক ও পাওনাদার, এসব খাতে সুদ প্রদান করতে হয়। ব্যবসায়ের মূলধন হচ্ছে অর্থ বা অর্থের সমতুল্য যা ব্যবসায় থাকে। ব্যবসায়ের অর্থায়নের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক ঝুঁকি মূলধন ও আর্থিক সম্পদ ক্ষতি করতে পারে। তাহলে অর্থায়নের স্বরূপ আমরা ইংরেজিতে যা পড়লাম তা বাংলাতেও একটু পড়ে দেখলাম যে বিষয়টা কি। তো তোমরা পাঠ্য বই থেকে আরো বিষয় অর্থায়নের স্বরূপটা একটু পড়ে নেবে। তো আমরা দেখব বিভিন্ন রকমের অর্থায়নের প্রকার। অর্থায়ন দেখতে গেলে আমরা কিছু ইমেজ দেখব, যেমন বাংলাদেশের সোনালী ব্যাংকের ইমেজ। এটা সরকারি খাতে যে অর্থায়ন হয় সেক্ষেত্রে যে ইনস্টিটিউশন ও সরকারের পক্ষে বেশি কাজ করে সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পরে যে ব্যাংকটি সেটি হচ্ছে সোনালী ব্যাংক। দেখো এটা সোনালী ব্যাংকের হেড অফিসের ছবি।
এটা ঢাকায় অবস্থান করে শাপলা চত্বরে। এখানে একটা ইমেজ রয়েছে যেটা ব্যক্তিগত অর্থায়নের ইমেজ, অর্থাৎ ব্যক্তি খাতে কিভাবে অর্থায়ন হয় বা যে সমস্ত অব্যবসায়ী খাতে কি অর্থায়ন হয়, তাহলে আমরা এই বিষয়গুলো কিন্তু দেখব। পার্সোনাল ফিনান্স, ব্যক্তিগত অর্থায়ন, একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তি কিভাবে লেনদেন করে এবং কিভাবে এটা অর্থায়নের উৎস হিসেবে কাজ করে। অর্থায়নের এটা একটা প্রকারও হইতে পারে। গভর্নমেন্ট ফিনান্স অফিসার্স অ্যাসোসিয়েশন, এখানে একটা ইমেজ গভর্নমেন্ট ফিনান্স অর্থাৎ সরকারি অর্থায়ন। তো সরকারি অর্থায়নও আমরা অর্থায়নে যখন শ্রেণী বিভাগ করবো সেখানে অত পড়তে হইতে পারে আমাদের। দেখো অর্থ সংস্থানের শ্রেণী বিভাগ। অর্থ সংস্থান প্রথম হলো দুই প্রকার, সরকারি অর্থায়ন, বেসরকারি অর্থায়ন। সরকারি অর্থায়ন আবার দুই প্রকার, অভ্যন্তরীণ অর্থায়ন, বাহ্যিক অর্থায়ন। বেসরকারি অর্থায়ন প্রথম তিন প্রকার, ব্যক্তিগত অর্থ সংস্থান, ব্যবসা অর্থ সংস্থান, অব্যবসায় অর্থ সংস্থান। আবার ব্যবসা অর্থ সংস্থান তিন প্রকার, ব্যক্তিগত অর্থ সংস্থান, সরকারি অর্থ সংস্থান, স্বায়ত্তশাসিত অর্থ সংস্থান। তাহলে সরকারি অর্থ সংস্থান যে রাষ্ট্রীয় ও স্থানীয় সরকারের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার জন্য যে অর্থায়ন করা হয় তাকে বলা হয় সরকারি অর্থায়ন। এই ক্ষেত্রে অর্থের পরিকল্পনা, উৎস চিহ্নিতকরণ এবং ওইসব উৎস থেকে অর্থ সংগ্রহ, তার সুষ্ঠু বন্টনকে সরকারি অর্থ সংস্থান বলে। এ ধরনের সরকারি অর্থ সংস্থানের একটি প্রতিষ্ঠান আমি দেখিয়েছি, তোমরা সোনালী ব্যাংক এরকম একটি প্রতিষ্ঠান, এটা মনে রাখতে পারো। এর উৎস দুটি, অভ্যন্তরীণ অর্থায়ন, বাহ্যিক অর্থায়ন। অভ্যন্তরীণ উৎস সরকার তার প্রয়োজনীয় অর্থের একটি অংশ অভ্যন্তরীণ উৎস সংগ্রহ থেকে করে থাকে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে বিভিন্ন কর, ফি, শুল্ক, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উদ্বুদ্ধ সংগ্রহ, এগুলো হলো অভ্যন্তরীণ অর্থায়ন। তারপরে বাহ্যিক অর্থায়ন, সরকার তার প্রয়োজনীয় অর্থের একটি অংশ বিদেশের বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে এবং সরকারি অর্থ সংস্থানের আন্তর্জাতিক উৎসের মধ্যে বৈদেশিক ঋণ, বৈদেশিক সাহায্য, দান, অনুদান এইসব গ্রহণের মাধ্যমে সেই অর্থায়নটা হয়ে থাকে। তাহলে সরকারের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অথবা বিশ্ব ব্যাংক এগুলোর থেকে যে অর্থায়ন হয় সেটা হচ্ছে বাহ্যিক অর্থায়ন। এরপরে বেসরকারি অর্থায়ন, বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ অর্থ সংগ্রহ এর অর্থ ব্যবহার, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণকে বলা হয় বেসরকারি অর্থায়ন। সেই বেসরকারি অর্থায়ন তিন প্রকার, ব্যক্তিগত অর্থ সংস্থান, ব্যবসা অর্থ সংস্থান, অব্যবসায় অর্থ সংস্থান। ব্যক্তিগত ব্যক্তি বিশেষের দৈনন্দিন কার্য পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন হয় তা সংগ্রহপূর্বক তা ব্যয় করাকে বলা হয় ব্যক্তিগত অর্থ সংস্থান। আর ব্যবসায় অর্থ সংস্থান, ব্যবসায় কার্য পরিচালনার জন্য যে অর্থ সংস্থান করা হয় তাকে বলা হয় ব্যবসায় অর্থ সংস্থান। সেই ক্ষেত্রে সে ব্যবসা অর্থ সংস্থানের ক্ষেত্রে স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী ঋণ ও ব্যবহার হইতে দেখা যায় ঋণের মাধ্যমে। এবং ব্যবসা অর্থ সংস্থানের ক্ষেত্রে ব্যক্তিগত বা উৎস থেকে আত্মীয় স্বজন নিজের মূলধন এগুলো ব্যবহার করে ব্যবসায় অর্থ সংস্থান করতে দেখা যায়। আর অব্যবসায় অর্থ সংস্থান যে মুনাফা অর্জনকে উদ্দেশ্যে পরিচালিত নয় এমন এরূপ প্রতিষ্ঠানের অর্থায়নকে বলা হয় অব্যবসায় অর্থ সংস্থান। আর ব্যবসা অর্থ সংস্থানের মধ্যে ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানের অর্থ সংস্থান রয়েছে, সরকারি অর্থ সংস্থান রয়েছে, আর স্বায়ত্তশাসিত
অর্থসংস্থান রয়েছে। ব্যক্তিগত ব্যবসায় বলতে এক মালিকানা, অংশীদারি এবং যৌথ মূলধনী ব্যবসায়কে বোঝায়। এইসব ক্ষেত্রে যে অর্থসংস্থান করা হয় তাকে বলা হয় ব্যক্তিগত অর্থসংস্থান। আর সরকারি মালিকানাধীন পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানে যে অর্থায়ন করা হয় তাকে বলা হয় সরকারি অর্থসংস্থান। এরপরে স্বায়ত্তশাসিত অর্থসংস্থান। বিভিন্ন প্রকার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশন অর্থসংস্থানের যে উৎস এবং তার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ব্যবহার করে তাদেরকে বলা হয় স্বায়ত্তশাসিত ব্যবসা অর্থসংস্থান। যেমন এক্ষেত্রেও স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী ও মধ্যমেয়াদী অর্থ সংগ্রহ হতে দেখা যায়। আমরা পাঠের প্রায় শেষের দিকে এসেছি। তো তোমরা আমার বিষ্ণুদে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে যাবতীয় ক্লাসসমূহ, তোমাদের রিলেটেড ক্লাসসমূহ তথ্য যদি কেউ অনলাইন অথবা ফেসবুক অথবা আমাদের পেজে যে ক্লাস হচ্ছে ক্লাসগুলো দেখছো না, অথবা তোমরা কোনো লিঙ্ক পাওনি, তাহলে পরবর্তীতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সেখানে সঞ্চিত ইউটিউব ভান্ডার থেকে আমার যাবতীয় ক্লাসগুলো, ফার্স্ট ইয়ার রিলেটেড ক্লাসগুলো দেখে নেওয়ার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও ফুলের শুভেচ্ছা দিয়ে শেষ করছি। স্রষ্টা তোমাদের কল্যাণ করুন।